গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আজ রয়েছে এর পঞ্চম ও শেষ পর্ব। মৃত্যু সুখ 7 দিনে বেশি স্থায়ী হয় না, কারণ সবাই জানে যে গেছে সে আর ফিরে আসবে না। নিখোঁজ শোক দীর্ঘস্থায়ী হয়, কারণ একটাই, নিখোঁজ ব্যক্তির ফিরে আসার সম্ভাবনা। আনন্দের সম্ভাবনাই সেখানে শোকের প্রধান কারণ। স্বামী নিখোঁজ হওয়ায় হেনার বড় ধরনের উপকার হয়েছে। তার শরীর শুকিয়ে গেছে, চেহারার সৌন্দর্য এবং লাবণ্য ফিরে এসেছে। স্বামীর নানান ব্যবসায় হাল ধরার জন্য প্রচুর ছুটাছুটি করছে। বেলায়েতের লোকজন কেউই তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না। এই মনোকষ্টে সে আরো শুকাচ্ছে। তার বাড়িতে মুন্সি হাফিজ নামের এক মাওলানা স্থায়ী হয়েছেন। তিনি জিন সাধক এবং তার অধীনে সার্বক্ষণিক সঙ্গীর মতো একজন জিনও নাকি থাকে। জিনের নাম হাফসা। হেনা চেষ্টা করছে হাফসা জিনের মাধ্যমে স্বামীর সংবাদ বের করতে। প্রায় প্রতিদিনই জিনের আসর বসছে। 50,000 টাকা পুরস্কারের ঘোষণা করে ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। রোজই নানান ধরনের লোকজন খোঁজ নিয়ে আসছে, সবার কথাই বিশ্বাস করার মতো। হেনা এদেরকে নিয়েও ব্যতিব্যস্ত। তার এখন নিঃশ্বাস ফেলারও সময় নেই। তাকে দেখে মনে হয় সে আনন্দেই সময় কাটাচ্ছে। হেনা একজন সেক্রেটারি রেখেছে, MA পাস সেক্রেটারি, নাম শারমিন। এই সেক্রেটারি পুরুষ হলে মিস্টার বাংলাদেশ হতো। এমন পুষ্ট শরীর, সে পেট মোটা চামড়ার ব্যাগ নিয়ে সারাক্ষণই হেনার সঙ্গে আছে। নতুন করে অ্যাডমিনিস্ট্রেশন শুরু করতে গিয়ে হেনা কয়েকজনের চাকরি খেয়েছে। তার একজন হচ্ছে পরিমল বাবু। তাকে চাকরি চলে যাওয়ার মোটেও চিন্তিত মনে হচ্ছে না। বাসা ছেড়ে দিতে হয়েছে বলে তিনি এখন বেলায়েত টিম্বার অফিসে ঘুমান। তিনি হেদায়েতকে সঙ্গে নিয়ে স্যারকে খুঁজে বেড়াচ্ছেন এবং এক এক দিন এক এক গল্প ফাঁদছেন। প্রাণীকুলের মধ্যে ভেড়া যাবে স্বর্গে আর ছাগল যাবে নরকবাসী, এটা কি জানেন? না। ম্যাথুর গসপেলে পরিষ্কার লেখা আছে। আপনি খ্রিস্টান নাকি? না। কিছুদিন এক পাদ্রীর সঙ্গে ছিলাম, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার স্বভাবই হলো যার সঙ্গে থাকি তার সঙ্গে থেকে কিছু না কিছু শিখি। ভাইজানের কাছ থেকে কি শিখেছেন? ওনার কাছ থেকে কিছু শিখতে পারিনি, কারণ ওনার ছিল ভালো মানুষই। এটা শেখা যায় না, জন্মসূত্রে নিয়ে আসতে হয়। আপনার কাছ থেকে কি শিখেছি শুনবেন? না। মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না, পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। কাকের মতো নিকৃষ্ট যে পাখি, তার কাছেও অনেক কিছু শেখার আছে। কাক সবার সামনে ময়লা খায় না, আড়ালে খায়। কাকের কাছ থেকে এটাই শিক্ষণীয়। সারাদিন হাঁটাহাঁটি করে সন্ধ্যায় হেদায়েত ক্লান্ত হয়ে বাসায় ফিরে গরম পানিতে গোসল করে টিভি দেখতে বসে। সে চ্যানেল টিপাটিপি করে না, টিভি চালু করার পর যে চ্যানেল সামনে আসে সেটাই দেখে। আগ্রহ নিয়েই দেখে। রাত 9টায় টিফিন ক্যারিয়ার করে হোটেল থেকে খাবার আসে। হোটেলের বয় নান্টু খাওয়া শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে। খাওয়া শেষে থালা বাসন ধুয়ে সে টিফিন ক্যারিয়ার নিয়ে চলে যায়। যতক্ষণ খাওয়া না হয় ততক্ষণ সে হেদায়েতের পাশে সোফায় বসে টিভি দেখে। অনেকদিন পর সেতু টেলিফোন ধরল। হেদায়েত আনন্দিত গলায় বলল, ভালো আছো? হ্যাঁ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের ছবির কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ। এজন্যই এতদিন তোমাকে টেলিফোন করা হয়নি। দেশের বাইরে ছিলাম 7 দিন। ব্যাংককে একটা গানের পিকচারাইজেশন হয়েছে, খুব ভালো হয়েছে। হেদায়েত বলল, প্রথম এই নাম ছিল রবিন ভাই দেয়ার নাম। ছবির নামের অর্থটা কি বলতো? দ্বিতীয় কদম ফুল মানে কি? রবীন্দ্রনাথের গান থেকে নেওয়া। এখন নাম চেঞ্জ হয়েছে, এখন ছবির নাম দুষ্টু প্রজাপতি। নাম সুন্দর না? বুঝতে পারছি না সুন্দর কিনা। কমার্শিয়াল ছবির জন্য খুব সুন্দর নাম। ভালো কথা। নাদুর মা ঠিকমতো কাজ করছে? ও তো চলে গেছে। বলো কি? আমাকে তো কিছু বলনি। কবে গেছে? মনে নাই কবে গেছে। তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? হোটেল থেকে খাওয়া আসে, কোনো অসুবিধা হচ্ছে না। রাতে ঘুম ভালো হচ্ছে? খুব ভালো ঘুম হচ্ছে। সারাদিন খুব পরিশ্রম করি তো, এই জন্যই রাতে বিছানা যাওয়া মাত্র ঘুম। কিসের এত পরিশ্রম? সারাদিন হেঁটে হেঁটে ভাইজানকে খুঁজি, উনি হারিয়ে গেছেন, এই জন্যই খোঁজা। বলো কি? কতদিন আগের ঘটনা? প্রায় 1 মাস। সে তো আমি রাখি, খুব ঘুম পাচ্ছে। হেদায়েত টেলিফোন রেখে ঘুমোতে গেল। ঘুমোতে যাওয়াটা এখন তার জন্য অনেক আনন্দময় হয়েছে। সারাদিনে পরিশ্রমের সঙ্গে যুক্ত হয় ঘুমের ওষুধ।
আরামদায়ক তন্দ্রা নিয়ে আত্মা ইকুয়েশনের চিন্তা। টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন বের করতে হবে, কারণ আত্মার সময় নির্ভর হয় না। আচ্ছা, পশু পাখি এদের কি আত্মা আছে? নিম্ন শ্রেণীর আত্মা। এদের বোধ শক্তি কিছু পরিমাণে আছে। বোধ কি আত্মার কোনো ধর্ম? আবার টেলিফোন বাজছে। সেতু কি আবার করেছে, নাকি ভাইজান? ভাইজান হওয়ার সম্ভাবনা কতটুকু? হেদায়েতের ঘুম পুরোপুরি কেটে গেল। হ্যালো স্যার, আমি নিতু। ও আচ্ছা, আমি ভেবেছিলাম ভাইজান টেলিফোন করেছেন। স্যার, আমি টেলিফোন করতাম না, খুব জরুরি কারণে টেলিফোন করেছি। সময় জানার জন্য টেলিফোন করেছি। আমার ঘরে কোনো ঘড়ি নেই, মার ঘরে ঘড়ি। মা দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। আমি তো ঘুম থেকে ডেকে তোলার সময় জিজ্ঞেস করতে পারি না। এখন বাজছে 11টা 10। ও, এত কম? আমি ভেবেছি 12টার উপরে বাজে। স্যার, থ্যাংক ইউ সময় বলার জন্য। আপনি কি এখন ঘুমোতে যাবেন? হ্যাঁ, আমার ঘুম আসছে না। স্যার, কি করি বলুন তো? ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো। ঘুমের ওষুধ কই পাবো? মার কাছে অবশ্যই আছে। আমি যদি মার কাছে ঘুমের ওষুধ চাই, তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তাহলে না ঘুমিয়ে রাত পার করে দাও। ম্যাডাম কেমন আছেন স্যার? ভালো আছে। আসল কথা বলতে ভুলে গেছি। স্যার, আমি আপনার বাসায় গিয়েছিলাম। ঠিকানা কোথায় পেয়েছো? ঠিকানা তো আপনিই দিয়েছেন। স্যার, আপনারা তো মন ভোলা কেন? আপনি হচ্ছেন অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর। আচ্ছা স্যার, আপনি কি অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর ছবিটি দেখেছেন? না, খুবই হাসির ছবি। হাসতে হাসতে আপনার দম বন্ধ হয়ে যাবে, হেঁচকি উঠে যাবে। ওয়ার্ল্ড ডিসনির ছবি। ছবিটার একটা ডিভিডি আমার কাছে আছে, আপনি চাইলে আপনাকে দিতে পারি। দরকার নেই নিতু, আমি এখন শুয়ে পড়ব। এত সকাল সকাল কেন ঘুমিয়ে পড়বেন? এখন তো ইচ্ছে করলে আপনি রাত জাগতে পারেন, সকালে উঠে কলেজে দৌড়াতে হবে না। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। আপনি আরাম করে ঘুমাবেন আর আমি জেগে থাকবো। কি বৃষ্টি! স্যার, শেষ 1 মিনিট কথা বলি। বলো। আমি এমন একটা মিস্টেক করেছি, বুঝতে পারার পর নিজের গালে নিজে কয়েকটা চড় মেরেছি। তবে তাতে তার কোনো লাভ হবে না। মিস্টেকটা হচ্ছে, বান্ধবীদের সঙ্গে আপনার বাসায় আসার ব্যাপারটা গল্প করেছি। এরা তার অন্য মিনিং বের করেছে। কি মিনিং? খারাপ মিনিং। খারাপ মিনিংটা কি? এটা স্যার আমি আপনাকে বলতে পারবো না। আমার বয়সী মেয়েরা তো গসিপ পছন্দ করে। এই গসিপটা খুব ছড়িয়েছে। নিতু, রাখি। ঘুমিয়ে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঘুমান। হেদায়েত বিছানায় শোয়া মাত্র আবার টেলিফোন বেজে উঠল। আজ মনে হয় টেলিফোন দিবস। সবচেয়ে ভালো বুদ্ধি লাইনটা খুলে রাখা। হেদায়েত আবার উঠে টেলিফোন ধরল। হ্যালো, কে? কেউ কথা বলছে না। ওপাশ থেকে শো শো শব্দ আসছে। শঙ্খে কান রাখলে যেমন শব্দ আসে, তেমন শব্দ। হেদায়েত বলল, কে ভাইজান? ক্ষীণ স্বরে কেউ একজন যেন বলল, হুম। ভাইজান, তুমি কোথায়? হ্যালো, হ্যালো। আর কোনো শব্দ আসছে না। এমন কি হতে পারে যে ভাইজান টেলিফোন ধরে আছেন, কোনো কারণে কথা বলতে চাচ্ছেন না? হেদায়েতের উচিত কথা চালিয়ে যাওয়া। ভাইজান, আমরা ভালো আছি। তুমি কোথায় লুকিয়ে আছো? ভাবি খুব দুশ্চিন্তা করছেন। তোমার সমস্যাটা কি আমাকে বলো। আমাদের খবর ভালো, তবে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আমি ঠিক করেছি এখন থেকে ডায়েরি লিখব। এতে প্রতিদিনকার কথা লেখা থাকবে। ধীরে ধীরে কিভাবে পাগল হচ্ছি সেটা বোঝা যাবে। সেতু ভালো আছে, তার ছবিটার নাম বদল হয়েছে। তার একটা কমার্শিয়াল নাম দিয়েছেন, দুষ্ট প্রজাপতি। সিনেমার কারণে সেতু তার নিজের নাম বদলে রেখেছে দিলরুবা। সিনেমা জগতের নিয়ম হচ্ছে, পুরনো সব ফেলে দিয়ে নতুন করে সব করতে হয়। বিবাহিতা মেয়েদের ছবি দর্শক দেখে না, এ কারণে দিলরুবা, অর্থাৎ সেতু হয়তো বিবাহ বিচ্ছেদের দিকে যাবে। আমি এখনো নিশ্চিত না। তোমার খোঁজ লাগানো আমরা নানান চেষ্টা করছি, কোনোটাতে লাভ হচ্ছে না। তোমার বাসায় একজন জিন সাধক রাখা হয়েছে। তার নিজস্ব পোষা জিন আছে। জিনের নাম হাফসা। জিন সাধক রোজই হাফসাকে নানান জায়গায় পাঠাচ্ছেন। সে এখনো কোনো খবর আনতে পারছে না। আমার কাছে পুরো বিষয়টা মিথ্যা বলে মনে হচ্ছে। তোমার কি ধারণা? তোমার কাষ্ঠুবিতে আমি একদিন গিয়েছিলাম, সেখানে তোমার একটা অদ্ভুত ক্ষমতার কথা শুনে মুগ্ধ হয়েছি। তুমি নাকি চোখ বন্ধ করে শুধু কাঠের গন্ধ শুকে বলতে পারো এটা কোন গাছের কাঠ। হ্যালো ভাইজান, হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছ? হেনা ভাবির একটা কথা বলতে ভুলে গেছি। উনি রোগা হয়ে গেছেন, দেখলে তুমিও চিনতে পারবে না। বিএমআই স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।
যদিও আমি মাপি নাই, বিএমআই মনে আছে তো বডি মাস ইন্ডেক্স 18 থেকে 20-এর মধ্যে হবার কথা। কিলোগ্রামে শরীর ওজনকে বডি মাস স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। হ্যালো হ্যালো ভাইজান, হ্যালো। হৃদায়তের লেখা প্রথম দিনের ডায়েরি। আজ 21 তারিখ। 21 সংখ্যা হিসাবে খারাপ না, 3 এবং 7 দিয়ে বিভাজ্য। পিথাগোরাসের মতে 3 এবং 7 এই দুটি সংখ্যাই ম্যাজিক্যাল। নিউমারোলজিতে 21 হলো 3। তারা 21কে 2 যোগ 1 হিসেবে 3 করে। এটি একটি হাস্যকর প্রক্রিয়া। ভাইজান নিখোঁজ হয়েছেন 17 দিন ধরে। 17 একটা প্রাইম সংখ্যা এবং আমার খুবই পছন্দের সংখ্যা। 1 এবং 7-এ 17। এখানে 1 যেমন প্রাইম সংখ্যা, আবার 7ও প্রাইম সংখ্যা। আলাদা দুটি প্রাইম সংখ্যায় নতুন একটি প্রাইম সংখ্যা হচ্ছে। ব্যাপারটা আনন্দজনক। যাই হোক, ভাইজানের খোঁজ না পাওয়ায় নানান সমস্যা শুরু হবে। আমি ফ্ল্যাট ভাড়া দিতে পারবো না। মাসে 3 তারিখে আরেকটা প্রাইম সংখ্যা, ফ্ল্যাটে ভাড়া দিতে হয়। এই কাজটা আগে ভাইজান করতেন। আমাকে মনে হয় ভাইজানের কলা বাগানের বাড়িতে উঠতে হবে। পরিমল বাবু আমাকে এই উপদেশ দিলেন। তিনি বললেন, নিজের ভাইয়ের বাড়িতে উঠবেন, সমস্যা কি? সামান্য সমস্যা আছে। হেনা ভাবি চাচ্ছেন না আমি তার বাড়িতে উঠি। তিনি বলেছেন, আমি নিজের যন্ত্রণায় অস্থির, তুমি নতুন যন্ত্রণা নিয়ে আসবে। আমার হাতে নাই টাকা পয়সা। ব্যাংকে তোমার ভাইয়ের অ্যাকাউন্টে তার নিজের নামে, একটা পয়সাও তুলতে পারছি না। তোমার ভাইয়ের বিজনেস থেকে একটা পাই পয়সাও আসছে না। শাড়ি গয়না বেচে খাচ্ছি। তুমি এ বাড়িতে উঠবে না, এটা আমার সোজা কথা। পরিমল বাবুকে হেনা ভাবির কথা কিছুই বলিনি। এতে ভাবির বদনাম করা হয়। স্বামী নিখোঁজ, এ কারণে ভদ্রমহিলা মানসিকভাবেই বিপর্যস্ত। মানসিক বিপর্যস্ত একজন মানুষ অনেক অর্থহীন কথা বলতে পারেন। আমি যে খুব চিন্তিত তাও না। তেমন সমস্যা হলে ভাইজানের মতো নিখোঁজ হয়ে যাব। সব মানুষেরই নিখোঁজ হওয়ার অপশন থাকলে ভালো হতো। কোয়ান্টাম মেকানিক্স প্যারালাল পৃথিবীর কথা বলে। নিখোঁজ হওয়া মানে এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে যাওয়া। এখন বাজে 11টা 7, দুটাই প্রাইম সংখ্যা। কিছুক্ষণ আগে চা খেয়ে পত্রিকা পড়েছি। পত্রিকার বিনোদন পাতার দিলরুবা একটা ইন্টারভিউ পড়েছি। ইন্টারভিউর মাধ্যমে জানলাম তার পছন্দের রং সবুজ, কারণ আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ রং পছন্দ করতেন। তিনি সবুজ রঙের পাগড়ি এবং জোব্বা পরতেন। বিষয়টা আমার জানা ছিল না। দিলরুবা পছন্দের খাবার যে শুটকি, এটাও জানতাম না। আমি জানতাম সে শুটকির গন্ধ সহ্যই করতে পারে না। হয়তো এখন খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়েছে। আজ এই পর্যন্তই। পরিমল বাবু চলে এসেছেন। আমাকে ভাইজানের সন্ধানে যেতে হবে। পরিমল বাবু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। বেচারা হাঁটুতে কি যেন সমস্যা হয়েছে। পরিমল বাবুকে জিজ্ঞেস করতে হবে যীশু খ্রিস্টের প্রিয় রং কি। পরিমল বাবু খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন। 41 দিন পার হয়েছে, বেলায়েতের কোনো খোঁজ নেই। জিন হাফসা জানিয়েছে বেলায়েত বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে আছে। তার শরীর সামান্য খারাপ, রক্ত আমাশয় হয়েছে। হিদায়েতকে ফ্ল্যাটে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। বাড়িওয়ালা পাওনা ভাড়া বাবদ ফ্ল্যাটের সবকিছু রেখে দিয়েছে, শুধু হাওয়াই মিঠাই বানানোর যন্ত্রটা ফেরত দিয়েছে। হিদায়েত এখন পরিমল বাবুর সঙ্গে বেলায়েত টিম্বারে অফিস ঘরে থাকে। দুজনই 3 বেলা দি নিউ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে খায়। এখন ফ্রি খাওয়াও বন্ধ হবার উপক্রম হয়েছে। হিনার সেক্রেটারি মিস শারমিন বিষয়টা একেবারেই পছন্দ করছেন না। তিনি হিদায়েতকে সরাসরি বলেছেন, আপনার ভাই বেলায়েত সাহেব যখন নিজের রেস্টুরেন্টে খেতেন তখন পয়সা দিয়ে খেতেন। সেখানে দিনের পর দিন আপনি ফ্রি খেতে পারেন না। আপনি যে একা খাচ্ছেন তা না, একজন সঙ্গীও আছে। সে আমাদের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না। সে কিভাবে ফ্রি খাচ্ছে? হিদায়েত বলল, ভাবি কি খেতে নিষেধ করেছেন? শারমিন বলল, উনি শোকে কাতর একজন মহিলা, সব দিক দেখা তার পক্ষে সম্ভব না। রেস্টুরেন্টটা পুরোপুরি আমি দেখছি, তবে ম্যাডাম বলেছেন ফ্রি খাওয়া খাওয়াই বন্ধ। হিদায়েত বলল, আমরা কোথায় খাবো? সেটা আপনারা জানেন, আমি কি করে বলবো? পরিমল বাবু যে বেলায়েত টিম্বারে থাকেন এটা মেম্বারে খুব অপছন্দ। অফিস ঘুমানোর জায়গা না, ওনার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনার কিছু বলার থাকলে ম্যাডামকে বলুন। আমার কাছে সুপারিশ করে কিছু হবে না, সরি। হিদায়েত হেনার সঙ্গেই দেখা করতে গেল।
পরিমলবাবু বাসার সামনে রাস্তায় হাঁটাহাঁটি করতে লাগলেন। হৃদায়ত কি খবর নিয়ে আসে তার জন্য অপেক্ষা। কোনো সুখবর আসবে সেরকম মনে হচ্ছে না। আজ সকালে নাস্তা খাওয়া হয়েছে, দুপুরে কোনো ব্যবস্থা হয়নি। হেনা চোখ মুখ শক্ত করে সোফায় বসে আছে। অতি কদাকার দেখতে এক মহিলা তার মাথায় তেল দেওয়া দিচ্ছে। মনে হয় আরামদায়ক অবস্থা, কারণ হেনার চোখ বন্ধ। হেনা বলল, তুমি সমস্যায় আছো সেটা আমি শুনবো, কিন্তু পরিমল বাবুটাকে, তার বিষয়ে দরবার করতে এসেছো কেন? হৃদায়ত বলল, বেচারার কেউ নাই, ভাইজান ফিরে না আসা পর্যন্ত থাকুক। তোমার ধারণা তোমার ভাইজান ফিরে আসবে? জি। যে 41 দিন ফিরে না, সে 41 বছরেও ফেরে না, বুঝেছ? হৃদায়ত বলল, বুঝতে পারছি না। 41 দিনের সঙ্গে 41 বছরের সম্পর্ক বুঝতে পারছি না। অবশ্য 41 একটা প্রাইম নাম্বার। 41 বছর হচ্ছে 365 দিন 6 ঘন্টা। 6 ঘন্টা হিসাবে ধরা হয় না, প্রতি 4 বছরে একবার হিসাবে আসে, তখন হয় 366 দিনে বৎসর। হেনা বলল, বকবকানি বন্ধ করো, হাজার যন্ত্রণায় অস্থির। তুমি শুরু করেছো বৎসরের হিসাব, মাথা কি পুরোপুরি গেছে? হৃদায়ত চুপ করে রইল। ভাবিকে তার খুব অচেনা লাগছে, মনে হচ্ছে অচেনা একজন মহিলা। হেনা বলল, তোমার বিষয়ে এই মুহূর্তে কিছু করতে পারছি না। কোর্ট থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বের করার চেষ্টা করছি। বের করতে পারলে তোমার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো, তখন তোমার বিষয়ে কিছু করার চেষ্টা করব, বুঝেছো? এখন যাও। সকাল থেকে আমার মাথার যন্ত্রণা, প্রেশারের ওষুধ এখন 2 বেলা খেতে হয়, বুঝেছো? এখন যাও। হৃদায়ত বলল, ভাইজানের রেস্টুরেন্টে কি খেতে পারবো ভাবি? হেনা জবাব দিল না, সামনে থেকে উঠে গেল। তার মানে হ্যাঁ নাকি না এটা পরিষ্কার হচ্ছে না, না হলে মুখে সরাসরি না বলতো। হৃদায়ত পরিমল বাবুর সঙ্গে র্যাঙ্কস ভবনের সামনে ঝর্ণার পাশে বসে আছে। এখান থেকে র্যাঙ্কস ভবন ভাঙার দৃশ্য দেখা যায়। হৃদায়তের সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে, সঙ্গে সিগারেট নেই। পরিমল বাবু বললেন, দুশ্চিন্তা করবেন না। হৃদায়ত বলল, দুশ্চিন্তা করছি না, সিগারেট খেতে ইচ্ছে করছে। পরিমল বাবু বললেন, সিগারেটের ব্যবস্থা করছি। কিভাবে করবেন? সিগারেট ভিক্ষা চাইব। টাকা ভিক্ষার মধ্যে লজ্জা আছে, সিগারেট ভিক্ষার লজ্জা নেই, কারণ সিগারেট ক্ষতিকারক জিনিস। পরিমল বাবু উঠে গেলেন, প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এলেন, তার হাতে 2টা সিগারেট। তিনি গম্ভীর গলায় বললেন, একটা এখন খান, আরেকটা খাবেন লাঞ্চের পরে। লাঞ্চ কোথায় করব? স্যারের রেস্টুরেন্টেই করব। গলা ধাক্কা দিয়ে বের করে না দেওয়া পর্যন্ত সেখানেই খাবো। দুঃসময়টা আপনার জন্য কিরকম ভালো হয়েছে লক্ষ্য করেছেন? কি ভালো হয়েছে? আপনার ভাই কোথায় আছে, তার কি হয়েছে, এটা নিয়ে এখন আর চিন্তা করছেন না। এখনকার একমাত্র চিন্তা, খাবো কি, কোথায় খাবো। হৃদায়ত বলল, ভাইজানকে নিয়ে আমি রাতে চিন্তা করি, দিনে করি না। সেটা ভালো, চিন্তার জন্য রাত্রি উত্তম। আচ্ছা, আপনার কাছে তো হাওয়াই মিঠাই বানানোর যন্ত্রটা আছে? জি আছে। 20টা হাওয়াই মিঠাই আমাকে বানিয়ে দিন, আমি বিক্রি করব। বানাতে পারবেন না? পারবো। 20টা না বানিয়ে 19টা বানাই। 19টা কেন? 19 একটা প্রাইম নাম্বার। ও আচ্ছা, আপনার তো আবার প্রাইমের ঝামেলা আছে। বানান, 19টাই বানান। দিলরুবা ম্যাডামের আজ সারাদিনে 2টা মাত্র শট। প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা কিছুক্ষণের মধ্যে হবে। আয়োজন চলছে। দোলনার শট, নায়িকা দোলনায় দুলছে, নায়ক পেছন থেকে ধাক্কা দিয়ে দোলনা দোলাচ্ছে। এক পর্যায়ে ধাক্কা বেশি হয়ে গেল, নায়িকা দোলনা থেকে পড়ে ব্যথা পেল, তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। তখন একে অন্যকে দেখে হাসতে শুরু করলো। এই হাসি থেকে গানের শট চলে যাওয়া হবে। সব ফুল যদি ফাল্গুনে ফোটে, শ্রাবণে ফুটবে কি, ভালোবাসা যদি তোমার আমার, তাহাদের গতি কি। গানে কয়েকটা শটও আজ হওয়ার কথা ছিল। ড্যান্স ডিরেক্টর আসেনি বলে হবে না, শুটিং প্যাক আপ হয়ে যাবে। রবিন সেতুকে নিয়ে বড় কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন। আজ রবিনের জন্মদিন। রবিন চলে এসেছেন, দোলনার শটটা এক্ষুনি শুরু হবে। মেকআপম্যান শেষবারের মতো মেকআপ ঠিকঠাক করছেন। রবিন মেকআপ রুমে ঢুকতে ঢুকতে বললেন, আজ আসার পথে মজার এক দৃশ্য দেখলাম। দৃশ্যটা তোমার সঙ্গে শেয়ার করবো কিনা বুঝতে পারছি না। তোমার তো মেজাজের কোনো ঠিক নেই, কিভাবে নেবে কে জানে। সেতু বলল, আমাকে কিছু বলার দরকার নেই। রবিন বললেন, হেদায়েত সাহেবকে দেখলাম ছোটাছুটি করে হাওয়াই মিঠাই বিক্রি করছেন, আমার কাছেও এসেছিলেন, আমাকে চিনতে পারেননি। সেতু বলল, ও আচ্ছা।
তার চেহারায় কোনো ভাবান্তর হলো না। আয়না নিজের চেহারার দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা মনে হয় তোমার কাছে তেমন ইন্টারেস্টিং মনে হচ্ছে না। সেতু বলল, ওর আবার শুটিং দেখার শখ ছিল। তুমি এক কাজ করো, তাকে নিয়ে শুটিং দেখবে। এখন যাব? তোমাকে যেতে হবে না, ড্রাইভারকে পাঠাও। বাদ দাও তো, পরে দেখা যাবে। সেতু রবিনের দিকে তাকালো, কঠিন দৃষ্টি। তারপর সেই দৃষ্টি মুহূর্তে স্বাভাবিক হয়ে পড়ল। যা করতে বলেছি করো। রবিন বললেন, এখন গেলে তো পাওয়া যাবে না। সেতু বলল, পাওয়া যেতেও পারে। শুটিং দেখার ব্যাপারটা অন্য একদিন করলে হয় না? আমরা খেতে যাব। সেও যাবে আমাদের সঙ্গে। জন্মদিনের উৎসবে একজন বাড়তি মানুষ থাকলো। দেয়ার ইজ এ কম্পারেটি। তার সঙ্গে আরো একজনকে দেখলাম, বৃদ্ধ। বৃদ্ধ আমাদের সঙ্গে যাবেন। হৃদায়তকে যথেষ্ট আনন্দিত মনে হচ্ছে। 19টা হাওয়াই মিঠাইয়ের মধ্যে 11টা বিক্রি হয়ে গেছে। 12 নম্বরটা মনে হয় এখন বিক্রি হবে। মেয়েটা যেভাবে অবাক হয়ে তাকাচ্ছে, সে না কিনে পারে না। হৃদায়ত বলল, নতুন ধরনের কিছু হাওয়াই মিঠাই এসেছে, ঝাল মিষ্টি, ট্রাই করে দেখবেন। মেয়েটা গাড়ি থেকে নেমে এসে বলল, স্যার, আপনি আমাকে চিনতে পারেননি? না স্যার, আমি আপনার ছাত্রী। আমার নাম মাহজাবিন, রোল 19। হৃদায়ত অবাক হয়ে বলল, খুবই আশ্চর্য ব্যাপার। আমি হাওয়াই মিঠাই বানিয়েছিলাম 19টা, এর মধ্যে 11টা বিক্রি হয়ে গেছে। তুমি যদি একটা কেনো তাহলে 12টা বিক্রি হয়ে যাবে। থাকবে 7। 7 একটা প্রাইম নাম্বার। মায়াদের কাছে 7 ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। ওরা সবসময় 7 জন করে মানুষ বলে দিত। স্যার, আপনি হাওয়াই মিঠাই বিক্রি করছেন কেন? হৃদায়ত বলল, বিপদে পড়েছি, মহা বিপদে বলতে পারো। চাকরি নেই, ওদিকে ভাইজান নিখোঁজ। ভাইজানের রেস্টুরেন্টে খেতাম, সেটা বন্ধ হয়ে গেছে। হাওয়াই মিঠাই বিক্রি করে যে টাকাটা পাবো সেটা দিয়ে লাঞ্চ খাবো। ভাইজানের রেস্টুরেন্টে খাবো, তবে পয়সা দিয়ে খাবো। ভালো কথা, তুমি কাঁদছো কেন? মাহজাবিন চোখ মুছতে মুছতে বলল, আমি কেন কাঁদছি জানি না স্যার। হাওয়াই মিঠাই কিনবে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 19, ভালো থেকো। আসল কথা তোমাকে বলতে ভুলে গেছি, আমি পাগল হয়ে যাচ্ছি তো, এই জন্যই মাঝে মাঝে হ্যালোসিনেশনের মধ্যে হয়। একটা মেয়েকে মাঝে মাঝে দেখি, মেয়েটার চেহারার সঙ্গে তোমার অদ্ভুত মিল। স্যার, আপনি কোথায় থাকেন? ঠিকানাটা একটু বলবেন? হৃদায়ত বলল, এতদিন থাকতাম বেলার টিম্বার নামের একটা দোকানে, আজ থেকে অন্য কোথাও থাকবো। পরিমলবাবু ব্যবস্থা করবেন। তুমি চলে যাও, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার বিক্রি বন্ধ। সেতুরা খেতে গেছে শেরাটন হোটেলে। সুইমিং পুলের পাশেই রেস্টুরেন্ট। লাঞ্চ শুরুর আগে রবিন ব্লাডি মেরি নিয়েছেন। গরমে ব্লাডি মেরি খেতে ভালো লাগছে। রবিন বললেন, তুমি একটা ব্লাডি মেরি ট্রাই করবে? সেতু বলল, না। রবিন বললেন, তোমার আজকের অভিনয় দেখে খুব ভালো লাগলো। এরকম একটা ডিফিকাল্ট সিকোয়েন্স একটাকে মেরে দিবে চিন্তাই করিনি। সেতু বলল, থ্যাংক ইউ। রবিন বললেন, হৃদায়ত সাহেবকে খুঁজে পেলে ভালো হতো। দুজন আসলেই খালি খালি লাগছে। ওই রাস্তায় দুবার আসা যাওয়া করেছি, নো ট্রেস। সেতু বলল, তুমি ওখানে যাওনি, মিথ্যা করে বললে গিয়েছিলে। কে তোমাকে বললো যাইনি? আমি প্রোডাকশনে একটি ছেলেকে গাড়ি দিয়ে তোমার পেছনে পেছনে পাঠিয়েছিলাম। সে বলেছে তুমি গাড়ি নিয়ে বের হয়ে রমনা গ্রিনের দিকে কিছু দূরে গিয়েছো। গাড়ি থেকে নেমে একটা সিগারেট খেয়েছো, তারপর ফিরে এসেছো। রবিন চুপ করে রইলেন। সেতু বলল, আমাকে একটা ব্লাডি মেরে দিতে বলো। রাত 11টা। হেনা হতভম্ব হয়ে বসে আছে। তার শরীরে জ্বালা রোগ শুরু হয়েছে। এর সঙ্গে শুরু হয়েছে মাথা ঘোরা। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে তার সেক্রেটারি মিস শারমিন 2টা খবর দিয়েছে। প্রথম খবর, সে ব্যাংকে ছোটাছুটি করে বের করেছে ব্যাংকে বিলাতে 4,57,00,000 টাকা আছে। দ্বিতীয় খবর, বেলায়েত একটা উইল করে গেছে, রেজিস্ট্রি করা উইল। সেখানে লেখা, তার মৃত্যু হলে স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হবে তার ছোট ভাই হৃদায়ত। সেখানে হেনার কোনো উল্লেখই নেই। হেনা বলল, তুমি ঠিকমতো উইল পড়েছ? জি ম্যাডাম। আমার কোনো উল্লেখই নেই? জি ম্যাডাম। বদ্ধ উন্মাদ ছাড়া এই কাজ কেউ করে? এরা দুই ভাই বদ্ধ উন্মাদ, সহজভাবে ঘুরে বেড়ায়, কারো বোঝার উপায় নেই যে এরা উন্মাদ। ঠিক বলেছি কিনা বলো? অবশ্যই ঠিক বলেছেন ম্যাডাম। উইলের একজন সাক্ষীর নাম শুনলে আপনি চমকে উঠবেন। হেনা বলল, অনেক চমকেছি,
আজ চমকাতে ইচ্ছে করছে না। কে সে? পরিমল বাবু। হেনা বিড়বিড় করে বলল, বদটা সাক্ষী, অথচ আমাকে কিছুই বুঝতে দেয় নাই। সে উলের কথাটা আগে বললে। হেনা কথা শেষ করলো না, তার দম বন্ধ হয়ে আসছে। শারমিন বলল, ম্যাডাম, পরিমল বাবুকে খবর দিয়ে আনবো? তারা তো বেলার টিম্বারেই রাতে থাকে। তাকে এখন খবর দিয়ে কি হবে? আচ্ছা যাও, খবর দাও। হেদায়েত, পরিমল বাবু কাউকেই বেলার টিম্বারে পাওয়া গেল না। তারা কোথায় গেছে তাও কেউ জানে না। পরিমল বাবু রাত্রি যাপনের জন্য হেদায়েতকে কমলাপুর রেল স্টেশনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, নিরিবিলি ঘুমের এক মজা, আবার হইচইয়ের মধ্যে ঘুমের আরেক মজা। এক একবার ট্রেন এসে থামবে, বিরাট হইচই, ইঞ্জিনের শব্দ, হুইসেল, ঘুম ভাঙবে। কিছুক্ষণ ট্রেন দেখে আবার ঘুমিয়ে পড়বেন। আসুন, জায়গা খুঁজে বের করি। চোখের উপর সরাসরি আলো এসে পড়বে না এমন জায়গা। হেদায়েত বলল, স্টেশনে আপনি আগেও রাত কাটিয়েছেন? কত কাটালাম। এক একবার চাকরি চলে যায়, সঞ্চয় শেষ হয়, স্টেশনে এসে আশ্রয় নিই। কলকাতায় আমার বড় বড় আত্মীয় স্বজন আছে, তারা খুব চাপাচাপি করে যাতে তাদের কাছে চলে যায়। নিজের দেশ ছেড়ে কেন যাব বলুন তো? তারা মোটামুটি নিরিবিলি একটা জায়গা খুঁজে বের করলো। চোখের ওপর আলো পড়বে না, পাবলিক টয়লেটে কাছেই, খবর কাগজের উপর চাদর বিছিয়ে বিছানা। হেদায়েত বলল, যথেষ্ট আরামদায়ক ব্যবস্থা। পরিমল বাবু বললেন, আরাম ভাবলেই আরাম, পুরো ব্যাপারটাই ভাবের ওপর। একই পরিস্থিতিতে কষ্টে আছি ভাবলে কষ্টে থাকবেন, আনন্দে আছি ভাবলে আনন্দে থাকবেন। হেদায়েত বলল, অঙ্কেও এরকম ব্যাপার আছে, ইমাজিনারি সংখ্যার গুণিতক নিয়ে ব্যাপার। একই পরিস্থিতিতে উত্তর পজিটিভ হবে, আবার নেগেটিভও হবে। যিনি অঙ্কটা করেছেন তার উপর নির্ভর করবে তিনি কোন উত্তরটা নেবেন। বাহ, ভালো তো। আসুন চা খাই। চা সিগারেট খেতে খেতে অঙ্ক নিয়ে আলাপ। যদিও আমি অঙ্ক অনেক ভয় পাই, জীবনে কোনো পরীক্ষায় অঙ্কে 40-এর উপর পাইনি। আপনার মতো শিক্ষক পেলে কাজ হতো। হেদায়েত বলল, আপনি চাইলে আমি আপনাকে অঙ্ক শেখাতে পারি, গোড়া থেকে শুরু করতে পারি। পরিমল বাবু বললেন, এটা খারাপ না, শেষ বয়সে শিখলাম কিছু অঙ্ক। প্রথমে মুখোমুখি অঙ্ক শুরু করি, তারপর কাগজ কলমে যাব। তাই ভালো, অঙ্ক করতে করতে ঘুম। হেদায়েত বলল, আপনি ঘুমিয়ে পড়ার পরেও আমাকে বেশ কিছু সময় জেগে থাকতে হবে। আমি মনে মনে একটা অঙ্ক করছি, তার জন্য আত্মার ইকুয়েশন বের করার চেষ্টা করছি। আত্মার ইকুয়েশন? বলেন কি? অনেক দূর এগিয়েছি, কিছু বাকি আছে, বাকিটাও হয়ে যাবে। বড় বড় অঙ্কবিদরা আমাকে সাহায্য করছেন। পরিমল বাবু চিন্তিত গলায় বললেন, ও আচ্ছা। হেদায়েত বলল, আত্মা বাস করে প্ল্যাঙ্ক জগতে। সব আত্মা একসঙ্গে বাস করে বলেই আত্মার সঙ্গে আত্মার যোগাযোগ থাকে। এই যোগাযোগ অনন্তকালের। আমার আত্মার আমার ভেতর থাকে না? আপনার প্রশ্নের উত্তর থাকে, আবার থাকেও না। ইকুয়েশনটা বের করে ফেলতে পারলে বুঝাতে সুবিধা হবে। তাহলে অপেক্ষা করি, আপনি ইকুয়েশনটা বের করুন। একটা সমস্যা আছে। কি সমস্যা? ইকুয়েশনটা বের করার সঙ্গে সঙ্গে আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে, কাউকে কিছু বোঝাতে পারবো না। তাহলে তো ইকুয়েশনটা নিয়ে চিন্তা না করাই ভালো। উপায় নাই, অনেক দূর এগিয়েছি, এখন আর থামা যাবে না। ব্যাপারটা চেইন রিয়াকশনের মতো, একবার শুরু হলে আর থামানো যায় না, শেষ হয়। হেদায়েতের কথা শেষ হবার আগেই হুড়মুড় করে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। হেদায়েত মুগ্ধ হয়ে ট্রেনের দিকে তাকিয়ে আছে, লোকজনের ওঠানামা দেখছে, তার খুবই ভালো লাগছে। একটা বাচ্চা মেয়ে বাবার হাত ধরে গুটগুট করে হাঁটছে, কি সুন্দর লাগছে দেখতে। বাহ। প্রথম রাতেই হেদায়েতের হাওয়াই মিঠাইয়ের মেশিন, পরিমল বাবুর হ্যান্ডব্যাগ এবং কাপড়ের পুটলি চুরি হয়ে গেল। পরিমল বাবু বললেন, সম্পূর্ণ ঝামেলা মুক্ত হয়ে গেলাম, ভিক্ষাবৃত্তি নতুন জীবন শুরু করব, এর আলাদা আনন্দ আছে। হেদায়েত বলল, কি আনন্দ? জুয়া খেলার আনন্দের মতো আনন্দ, উত্তেজনার আনন্দ। যার কাছে ভিক্ষা চেয়েছি সে ভিক্ষা দিবে, না দিবে না, এই উত্তেজনা আনন্দ। নতুন জীবনে হেদায়েত অভ্যস্ত হয়ে গেছে। ঘুমোতে যাবার আগে সে পরিমল বাবুকে অঙ্ক শেখায়। তখন বাইরের কিছু মানুষও কৌতূহল হয়ে পাশে বসে থাকে। হেদায়েতেরও ভালো লাগে। পরিমল বাবু ছাত্র হিসেবে বেশ ভালো, তিনি দ্রুত ব্যাপারগুলি ধরছেন, এটাও আনন্দের ব্যাপার। একদিন রেল স্টেশনে প্রিন্সিপাল এনায়েত করিমের সঙ্গে দেখা হলো। তিনি রাতের ট্রেনে চিটাগাং যাচ্ছিলেন। পানির বোতল কিনতে এসে হেদায়েতকে দেখে বললেন, আপনার একই অবস্থা? হেদায়েত বলল, ভালো অবস্থা স্যার।
কি করছেন আজকাল? ভিক্ষাবৃত্তি। তার মানে? আমি আর পরিমল বাবু সারাদিন ভিক্ষা করি, রাতে স্টেশনে শুয়ে ঘুমাই। এনায়েত করিম বললেন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। স্টেশনে ঘুমান মানে কি? হীরক মানে বোঝাতে পারল না, তার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। প্রিন্সিপাল এনায়েত করিম দৌড়ে ট্রেনে উঠলেন। জানলা দিয়ে মুখ বের করে অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ হৃদয়ের ট্রেনের সঙ্গে প্রাণপণে দৌড়াচ্ছে। হৃদয় এইমাত্র আত্মার ইকুয়েশন বের করে ফেলেছে। সে এই খবরটাই প্রিন্সিপাল সাহেবকে দিতে চাচ্ছে। প্ল্যাটফর্মে লোকজনও তাকিয়ে আছে, তারা অবাক হয়ে মানুষটার দৌড় দেখছে। মানুষটা ট্রেনে ওঠার চেষ্টা করছে না, অকারণে দৌড়াচ্ছে। এর মানেটা কি? ৪৩ দিন পর বেলায়েত ফিরেছে। তার মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, পরনে লুঙ্গি, ঘিয়া কালারের একটা পাঞ্জাবি, মাথায় টুপি, হাত বেতের বাঁকা লাঠি। সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, বাথরুমে গরম পানি দাও, সাবান দাও, হেভি গোসল দেব। তোমরা ভালো? হেনা বিড়বিড় করে বলল, ভালো। চশমা পরা কুস্তিগির টাইপ এক মেয়ে দেখলাম ঘুরঘুর করছে। সে কে? হেনা বলল, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়। তুমি নাই, একা ভয় ভয় লাগে, এই জন্যই তাকে রেখেছি। আমি নাই তো কি হয়েছে? পরিমল বাবু তো ছিলেন, খবর দিলে হেদার চলে আসতো। বুদ্ধি খোয়ায় সারা জীবন কিছুই করতে পারল না। হেনা বলল, তুমি এতদিন কোথায় ছিলে? ময়মনসিংহে এক পীর সাহেবের কাছে গিয়েছিলাম হেদায়েতের ব্যাপারে। তার সমস্যাটা যেন দূর হয় এই দোয়া নিতে। পীর সাহেব বললেন, আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। সংসার টংসার সব ছেড়ে আমার সঙ্গে ৪০ দিনের জন্য চিল্লায় চলেন, সব ঠিক করে দিব। আমি বললাম, ঠিক আছে। পীর সাহেব বললেন, এই ৪০ দিন বাড়ি ঘরের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, যোগাযোগ করা যাবে না। আমি রাজি হয়ে গেলাম। এই হলো ঘটনা, বুঝেছো? বুঝেছি। হৃদয়ের খবর কি? সে আছে কেমন? হেনা জবাব দিল না। তার কাছে দেবার মতো কোনো জবাব ছিল না। পরিশিষ্ট। হেদায়েত এখন তার বড় ভাইয়ের সঙ্গে থাকে। বাড়ির দোতলা কমপ্লিট হয়েছে। সবচেয়ে বড় ঘরটা বেলায়েত তার ভাইয়ের জন্য ঠিক করে দিয়েছে। ঘরে এসি লাগানো হয়েছে, নতুন ফার্নিচার কেনা হয়েছে। হেদায়েতের ঠিক পাশের ঘরটা পরিমল বাবু। তার এখন একটাই দায়িত্ব। হৃদয়ের ঠিক পাশের ঘরটা পরিমল বাবু। তার এখন একটাই দায়িত্ব, হৃদয়ের দেখাশোনা করা। এই দায়িত্ব তাকে পালন করতে হয় না, পালন করে সেতু। মাঝে মাঝে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পারছো? হৃদয় হ্যাঁ সূচক মাথা নাড়ে। বলো তো আমি কে? তুমি মাহাজাবিন, রোল 19, প্রাইম নাম্বার। ঠিক আছে, আমি রোল 19। শোনো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা। হৃদয়েত তার ভাইকে ছাড়া আর কাউকে চিনতে পারে না। বেলায়েত প্রতিদিন সন্ধ্যায় ১-১.৫ ঘন্টা ভাইয়ের সামনে বসে থাকে, নানান গল্প করে। ছোট না, আমাকে চিনেছিস? হুম। বল দেখি আমি কে? তুমি ভাইজান। শুধু ভাইজান বললে হবে না, আমার নাম কি বল? তোমার নাম বেলায়েত। বেলায়েতের শেষে কি? হোসেন না ইসলাম? হোসেন। তোর নিজের নাম কি বল দেখি? মনে আসছে না ভাইজান। বেলায়েত চোখ মুছতে মুছতে বলল, ভাইজান ছাড়া দুনিয়ার সবকিছু ভুলে যাবি, এটা কেমন কথা? ভাইজান সরি। সরি বলার কিছু নাই। তুই আমাকে গাড়ি কিনতে বলেছিলি, মেরুন কালারের, সেটা কিনেছি। ২ ভাই মিলে আমরা একদিন গাড়ি নিয়ে বের হব। ড্রাইভার গাড়ি চালাবে, আমরা ২ ভাই পেছনের সিটে বসে থাকবো। আচ্ছা। তোর ভাবি যে যন্ত্রণা করেছে সেটা মনে রাখিস না, আমি ক্ষমা করে দিয়েছি, তুইও দিস। আমাদের ২ ভাই নীতি হলো মানুষের ভালোটা দেখবো, মন্দটা দেখবো না, ঠিক না? হ্যাঁ। ভাইজান, আমি কি পুরোপুরি পাগল হয়ে গেছি? আরে না, পাগল হলে কেউ কি এত সুন্দর করে গল্প করতে পারে? ভাইজান, আমি জানি আমি পাগল হয়ে গেছি, কারণটাও জানি। আমি আত্মার ইকুয়েশনটা বের করে ফেলেছি। মাথা থেকে ইকুয়েশন দূর কর কথা। আচ্ছা। আর দূর করতে না পারলে আমাকে শিখিয়ে দে, ২ ভাই মিলে একসঙ্গে পাগল হয়ে যাই। রাতে করা ঘুমের ওষুধ খেয়ে হেদায়েত ঘুমোতে যায়। তারপরেও কয়েকবার তার ঘুম ভাঙে। যতবারই ঘুম ভাঙে ততবারই দেখে অতি রূপবতী এক তরুণী তার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটিকে সে চিনতে পারে না, তারপরেও সে জানে এই মেয়ে তার অতি আপনজন। রোল 19, প্রাইম নাম্বার। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের ২য় কদম ফুল। আজ হয়েছিল এই শেষ পর্ব। আমরা প্রায় গল্প পড়ে থাকি, আমাদের কাছে অনেক ধরনের গল্পের আসর রয়েছে।
আপনাদের কাছে যদি আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো গল্প নিয়ে আবার সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।